ফোনে রেগে বলল কথাগুলা করিম নামের পুলিশটির সাথে। আমি হেসে দিলাম ওর এমন নাটক দেখে। ফোন কেটে দিল আপিয়া। আমি হাসতে দেখে আর ও অবাক চোখে তাকিয়ে আছে। ভালোই নাটক করতে পারেন, আপনাকে তো এরকম নাটক করার জন্য গোল্ড মেডেল দেওয়ার কথা। আপনি কিছু না বলে খাটে উঠতে ধরলো। এই কি করছেন, খাটে উঠছেন কেন? ঘুমাবো। ঘুমাবেন অনেক ভালো কথা, কিন্তু খাটে না, নিচে। নিচে অনেক শীত। কি বললেন? অনেক শীত? আমিও তখন বলেছিলাম এই কথা। আফিয়া কোনো উত্তর না দিয়ে খাট থেকে একটা কম্বল নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ল। আমার কিছুটা খারাপ লাগলো, তবে খাটে আসতে বলতে পারলাম না, মনের বিরুদ্ধে যেতে পারলাম না। মন বলছে তুই কেন দয়া দেখাবি, তোকে তো কোনো দয়া দেখায়নি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গেল ফোনের আওয়াজে। তবে ফোনটা আমার মোবাইলে আসেনি, আফিয়ার ফোনে এসেছে। এত রাতে কে ফোন করলো এটা ভেবে আমি ঘুমানোর ভান করে থাকলাম। আর অন্যদিকে আফিয়া ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কোনো কথা না বলে রুমের বাইরে চলে গেল। বুঝতে আর বাকি রইল না, তার মানে সেই সময় বকাঝকা করা সব নাটক ছিল। খুব রাগ হচ্ছে। না, আর না, এর একটা বিহিত করতেই হবে। 10 মিনিট পরে আফিয়ার রুমে আসলো। রুমে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল আর বলল, তুমি? কিছু বলার আগেই কষে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড়কে গালে হাত দিয়ে আমার দিকে তাকালো। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যতদিন আমাদের বাড়িতে থাকবি ভদ্রমতো থাকবি, কোনো লুচ্চামি এখানে চলবে না। আফিয়া কান্না করে দিল। এই একদম ন্যাকা কান্না করবি না। আমি ডিভোর্স দেওয়ার পর এই বাড়ি থেকে বাহির হয়ে যাবি। এই বাড়ির একটা সম্মান আছে, তোর মতো মেয়ের জন্য তার ধূলিসাৎ করে দিব না। এখন আমার সামনে থেকে যা তো, আর যা বলছি মনে থাকে যেন। যখন পিছনে ঘুরে আসতে যাব। আমার মা স্ট্রোক করেছে। আমি কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখে আফিয়া কান্না করছে। কি? হুম, পাশের বাসার রমেশ চাচা ফোন করলো। কি? কিভাবে? ওকে এখনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর এক মুহূর্তও দেরি না করে ওখান থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। আফিয়ার আম্মু অন্য গাড়িতে আসছে। হাসপাতালে গিয়ে দেখি আফিয়ার রমেশ চাচা দাঁড়িয়ে আছে আমাকে দেখে। বাবা তুমি এসেছো? চাচা, মা কোথায়? এমার্জেন্সিতে আছে, তবে ডক্টর বলেছে অবস্থা বেশি ভালো না। কি বলছেন এসব? আর কি করে এমন হলো? সন্ধ্যার দিকে তোমার শাশুড়ি আর আমি ও আমার স্ত্রী একসাথে গল্প করছিলাম, তখন সে দাঁড়ানো থেকে পড়ে যায়। ডক্টর ঢুকেছে? হুম, ডক্টর ঢুকেছে। কাকা, আমার মা কোথায়? আফিয়া দৌড়ে এসে, অস্থির হোস না মা, ডক্টর দেখতেছে। আফিয়া কান্না করেই যাচ্ছে। আম্মু অনেক চেষ্টা করছে ওর কান্না থামানোর জন্য। কিছুক্ষণ পরে ডাক্তার বের হলো। আমরা তার কাছে গেলাম। আঙ্কেল, ওনার কি অবস্থা? কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমার মায়ের কি হয়েছে? দেখো বাবা, ওনার অবস্থা বেশি ভালো না। দেখো মা, তোমার মায়ের প্রেশার একদমই নাই বললেই চলে। আমরা অনেক চেষ্টা করেছি ওনার প্রেশার ওঠানোর জন্য। এখন যদি না ওঠে তাহলে আমাদের কিছু করার থাকবে না। না, আমার মায়ের কিছু হতে পারে না। আঙ্কেল, আমরা কি ওনার সাথে এখন দেখা করতে পারবো? হুম, যেতে পারো, তবে খেয়াল রাখবে রুগী যেন বেশি কথা না বলে। আমরা সবাই কেবিনে প্রবেশ করলাম। আফিয়া দৌড়ে ওর মাকে গিয়ে জড়িয়ে ধরলো। মা, তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। আফিয়ার মা কিছু বলতে গিয়েও বলতে পারলো না, নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? তুমি তো আমার সব। মা, তুমি এমন করলে তোমার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আম্মু, আমার মায়ের কিছু হলে আমি বাঁচবো না। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আফিয়ার মা আমাকে ইশারা করে কাছে ডাকলো। বাবা, এদিকে আসো। মা, আপনি দেখেন, আপনার কিছু হবে না। বাবা, আমি জানি আমার বেশি সময় নাই। এসব কি বলছেন? এসব বলতে নাই। ডক্টর বলছে সব ঠিক হয়ে যাবে। আফিয়ার মায়ের পাশে এসে তার হাত ধরে বসলো। মা, তোমার কিচ্ছু হবে না। দেখো বাবা, আমি ছাড়া এই দুনিয়ায় আমার পাগলি মেয়েটার আর কেউ নাই। আমি ওর বাবা, ওর মা, সব কিছু। ছোটবেলায় ওর বাবা মারা যায়, তখন থেকে আমার কোলেই ও বড় হয়েছে। কখনো কে বাবার মা, তুমি বেশি কথা বলো না, চুপ করে থাকো। বাবার অভাব বুঝতে দেয় নাই। বাবা, তুমি আমার মেয়েটাকে সবসময় দেখে রেখো। আপনি চুপ করুন, বেশি কথা বলতে ডক্টর বারণ করেছে। ওর হাত কখনো ছেড়ো না।
তুমি আমাকে কথা দাও বাবা, এই পাগলিটার হাত কখনো ছাড়বে না, ওকে সবসময় আগলে রাখবে। কখনো ওর হাত ছাড়বো না, কখনো ওকে কষ্ট পেতে দিব না, বুকে আগলে রাখবো সবসময়। কি হলো বাবা, কথা দাও আমাকে। যাক বাবা, আমাকে চিন্তামুক্ত করলে। কি বলছেন এসব আপনি? মা তুমি চুপ করো, তোমার কিচ্ছু হবে না। আফিয়ার মা মন খারাপ করে চুপ করে রইল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আফিয়ার মা কেমন জানি করতে লাগলো। নার্স রুমে ঢুকে আমাদের বাইরে যেতে বলল। তারপরে দ্রুত ডাক্তার ডেকে আনলো। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, আর আফিয়া তো কান্না করেই যাচ্ছে। স্পষ্ট খেয়াল করে দেখলাম আফিয়ার গালে 5টা আঙ্গুলের দাগ লেগে আছে। কিছুটা খারাপ লাগলো। যাই হোক, প্রায় 1 ঘন্টা ধরে ডাক্তাররা আফিয়ার মাকে দেখছে, বের হচ্ছে না। যখন বের হলো সবাই ওনাদের কাছে গেলাম। আঙ্কেল, মা কি ঠিক আছে? কি হলো বলুন, আপা কেমন আছেন? দেখুন, বলতে অনেক খারাপ লাগতেছে যে উনি আর বেঁচে নেই। কথাটা শুনে আফিয়া ঠাস করে নিচে বসে পড়ল। কি? আমাদের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু রোগীর প্রেশার একদমই না থাকার কারণে ওনাকে আমরা বাঁচাতে পারলাম না। এর জন্য আমরা দুঃখিত। মা, মা গো আমাকে রেখে চলে গেল এমন করে। কাঁদিস না মা, একদিন না একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, ওই দূরে আকাশে চলে যেতে হয়। সত্যি বলতে আমার নিজেরও বুক ফেটে কান্না আসছে। তাই ওখানে না থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে শুভ আরিফ ওদেরকে কল করে আসতে বললাম। ওর আসার পরে শাশুড়ি মাকে হাসপাতালের কাজ শেষে বাড়িতে নিয়ে গিয়ে সব নিয়ম অনুসরণ করে দাফন কার্য সম্পাদন করলাম। আর ওদিকে আফিয়া কান্না করতে করতে এ পর্যন্ত 2বার সেন্সলেস হয়ে গেছে। আম্মু একবার আমার কাছে এসে বলেছিল গিয়ে ওকে সব বোঝাতে, কিন্তু আমি যাইনি। সব কাজ সম্পন্ন করার পর রাত যখন 9টা বাজে তখন আম্মু আমার কাছে আসলো। বাবা, মেয়েটি সেই থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই, না খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়েছে, গিয়ে খাবারটা ওকে খাইয়ে দিস। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। আফিয়ার মা বলে গেল যে ওর সব সময় খেয়াল রাখতে, আগলে রাখতে, কিন্তু আমার মন মানছে না। তারপরও খাবারের প্লেটটা হাতে নিয়ে আফিয়ার রুমে গিয়ে দেখি এই শীতের মধ্যেও মেয়েটি ফ্লোরের মাঝে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এটি দেখে নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে। আমি খাবার প্লেটটি খাবার টেবিলে রেখে আফিয়ার দিকে তাকালাম। মেয়েটি শীতে কাঁপছে, তবুও কান্না করছে নিচে শুয়ে। তার উপরে কিছু খায় নাই। এখন আর নিজেকে ধরে রাখতে পারছি না পাগলিটাকে কষ্ট দিতে। ইচ্ছে করছে বুকে জড়িয়ে নিই। আস্তে আস্তে করে আফিয়ার মাথার পাশে গেলাম। পাগলিটা ঘুমিয়ে আছে। কতটা অসহায় লাগছে দেখতে। চোখের পানি শুকিয়ে গেছে, তবুও বিন্দু বিন্দু পানি নাকের ডগায় ঝুলে আছে। আমি না পারছি ওকে বুকে জড়িয়ে নিতে, আর না পারছি দূরে সরিয়ে দিতে। মন বলতে সব ভুলে গিয়ে আপন করে নিতে, আবার কোনো একটা অজানা শক্তি আটকিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে আবারও ভালোবেসে ঠকবো না তো। তারপরেও চায় না। হাজারো দ্বিধা থাকার পরেও আফিয়াকে ডাক দিলাম। আফিয়া, এই ওঠো। 2-3 বার ডাক দেওয়াতে এবার জেগে গেছে। চোখ দুটি ছোট ছোট করে তাকিয়ে আছে আমার দিকে। ওঠো, খাবার কেন? ও চোখের দিকে তাকিয়ে বললাম, তবে ও কিছু না বলে কেমন করে জানে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো চোখ দুটি কিছু বলতে যাচ্ছে, হয়তো ভাবছে এটা স্বপ্ন না তো। এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকিয়ে থাকলে হবে না, খাবারটা কেন? খাবার প্লেটটা টেবিল থেকে এনে ওর সামনে দিলাম। আফিয়া কিছু না বলে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। খুব শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। এই, এভাবে কান্না করছো কেন তুমি? তুমি কি আমায় মাফ করেছো? আরে পাগলি, মাফ করার কি আছে? না এবার খেয়ে নাও তো। জানি আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, তার জন্য একবার আমাকে অন্তত ক্ষমা করে দাও। ওই শোনো, আফিয়াকে ছাড়িয়ে ওর 2 গালে 2 পাশে হাত দিয়ে আমার মুখের সামনে এনে। ভালোবাসি তোকে, খুব খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তোর শত অপমানের পরেও তোর হাত ছেড়ে দিইনি। ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছি। তুই আমাকে শত অপমান করলে তোর হাত ছেড়ে কোথাও যাব না। আমার ভালোবাসা অন্য 5টা ছেলের মতো না। এতটাই ভালোবাসি যে তোর সকল অত্যাচার সহ্য করেও তোর পিছু ছাড়বো না। প্রিয় মানুষটি কষ্ট দিলে তাকেও যে কষ্ট দিতে হবে, এটা যেভাবে সে কখনো তাকে ভালোবাসেনি। কারণ সত্যিকার ভালোবাসা কখনো কষ্ট দিতে না, ভালোবাসতে শেখায়। প্রিয় মানুষটাকে কি করে সুখে রাখতে শেখায়। সত্যিকারের ভালোবাসার মানুষটি সবসময় বিজি থাকে কি করে আপন মানুষটির মুখে হাসি ফোটানো যায়। আফিয়ার কথাগুলো শুনে অশ্রু ভেজে নয়নে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? এত এত ভালোবাসি, আর কখনো অমন করবো না। আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। আবার কান্না করছো কেন? শোনো,
আমার ভালোবাসার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি ভাবতাম আমার ভালোবাসা যদি সত্যি হয়, প্রিয় মানুষটা একদিন না একদিন আমার হবেই। হুম, আর কোথাও যাব না কখনো, সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। বুঝলাম। তবে তুমি যেটা করেছো সেটা কি তুমি ঠিক করেছো বলো? আমি আবার কি করলাম? এই শীতের মধ্যে তোমার চোখের পানি দিয়ে যে আমাকে গোসল করিয়ে দিয়েছো। দিবই তো, তাতে তোমার কি? আমি আমার স্বামীকে দিয়েছি। তাই? আচ্ছা, এবার খেয়ে নাও। খাইয়ে দাও। কিন্তু আমি তো স্বপ্ন দেখতাম আমার বউ আমাকে খাইয়ে দিবে। তাই? আচ্ছা, আসো। তা কাজ না, আজ আমি না হয় খাইয়ে দিই। এ বলে খাবার মুখে দিতে গেলেই না, এটা কি হলো? কিছু না। থাকার লজ্জা পেতে হবে না, আসো খাইয়ে দিই। দাও। তারপর এক লোকমা ওর মুখে দিতেই ও হাত দিয়ে প্লেট থেকে এক লোকমা নিয়ে আমার মুখের কাছে ধরলো। আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে পাগলিটাকে নিয়ে কাটে শুয়ে পড়লাম। তবে আফিয়া বালিশে মাথা না রেখে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা কি হলো? কেন আমি ঘুমাবো না? ঘুমাও। তা বালিশে মাথা রেখে ঘুমাও। না, এখানে রাখি। না বাবা, আমি কোনো হাতিকে বুকে নিয়ে ঘুমাতে পারবো না। আচ্ছা, সরি। এই বলে বালিশে মাথা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। বুঝতে পারলাম অভিমান করেছে। যে ঘুমাইছো? আচ্ছা বাবা, আসো। না, লাগবে না। ও, আমার পুলিশ নিয়ে দেখে অভিমানও করতে পারে। কিসের অভিমান? কোনো অভিমান নেই। তাই দেখি আমার সোনা পাখিটা অভিমান করেছে কিনা। জোর করে বুকের উপরে আনলাম। তা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। ওয়াও, কত সুন্দর লাগছে তোমাকে। মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার ঘরে উদিত হয়েছে। আপনার মুখের সামনে থাকা অবাধ্য চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বললাম, হাতি কখনো সুন্দর দেখতে হতে পারে না, আমি জানি। আরে পাগলে, আমি তো মজা করে বলেছি। তাছাড়া বউ আমার কি হাতি হতে পারে নাকি বলো? তো কে হবে? হাতি হবে আমার বউ। হুম। আমি হেসে উঠলাম। এই, তুমি কি বলছো? তোমার কথা বুঝলাম না। আমি বলছি বউ আমার কি হাতি হতে পারে? হাতি হবে তো আমার বউ। বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে পুদিনা পাতা। হুম। এই, তুমি ঘুমাবে নাকি? কেন? এত সহজে ঘুমোতে দিব নাকি? মানে? বাসর রাতে তো কিছুই করতে পারিনি, যা করার আজকে করব। দেখো, একদম দুষ্টুমি করবে না। করলে কি করবে শুনি? সোজা জেলে ভরে দেব। কোন জেলে? তোমার মনের জেলে নাকি? হুম। ওই জেলে আমি 1000বার যেতে রাজি আছি। তাই? পাগলি বলে ওকে বুকে জড়িয়ে নিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর দুষ্টুমির চ্যাপ্টারে গেলাম না, কারণ আফিয়ার মনের অবস্থা একদমই ভালো না। এমনিতেই মারা যাবার কষ্ট তাকে সহজে বুক থেকে ঘুচে। তবে ওকে আমার এসব কিছু ভুলিয়ে রাখতে হবে, সবসময় হাসি খুশি রাখতে হবে। যাই হোক, ভোরবেলায় মুখে পানি বিন্দুর স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে মাথা উঁচু করে দেখি আফিয়া ভেজা চুল আয়নার সামনে বসে আঁচড়াচ্ছে। এই অবস্থায় ওকে এতটাই সুন্দর লাগছে যে নিজেকে আর কন্ট্রোলে রাখতে না পেরে উঠে পড়লাম দুষ্টুমি করার জন্য। আমি যে উঠেছি বউ আমার বুঝে নাই। সোজা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও মা গো! কি বউ, ভয় পেলে? আউচ! এই, কি হলো? এত শক্ত করে কেউ ধরে? তাহলে কি করে ধরবো? জানি না, যাও তো। তাহলে ছেড়ে দিই। আমি কি তোমাকে ছাড়তে বলেছি? তাই? তোমার গোলাপি ঠোঁট দুটি এত পচা কেন? কি বললা তুমি? পচাই তো, কিন্তু আফসোস আমাকে ওই পচা ঠোঁটেই কিস করতে হবে। আমার ঠোঁট পচা তো তোমাকে কিস করতে হবে না, যাও। কিন্তু আমি তো কিস করবই। আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই, একদম কাছে আসবে না। আমার পচা ঠোঁটে তুমি স্পর্শ করবে না। খেয়াল করে দেখলাম আফিয়ার ঠোঁট দুটি কাঁপছে, কিন্তু তাতে আমার কি? মিলিয়ে দিলাম। বউ আমার ছাড়া পাওয়ার জন্য আমার পিঠে কিল ঘুষি দিচ্ছে। কিছুক্ষণ পরে ছাড়লাম। কুত্তা, বিলাই, ইঁদড় এভাবে কেউ করে? তো কিভাবে করে? জানি না ফাজিল। তবে আবার করি। হ্যাঁ, এবার ভালো করে করবো না। এই খবরদার, কাছে আসবে না। কেন গো? আবার আঁকড়ে ধরলাম। ছাড়ো বলছি। ছাড়ার জন্য কি ধরেছি? প্লিজ শোনা, এখন দুষ্টুমি করো না। আমার পুলিশিনীর সাথে আমি দুষ্টুমি করবো না তো কার সাথে করবো বলো? আমি কি বারণ করেছি দুষ্টুমি করতে? যত খুশি দুষ্টুমি করো, কিন্তু পরে, এখন না। তবে অন্য কারো কথা মুখে আনবা না। আর এখন সরো, আমার কাছে যেতে হবে, রান্নায় সাহায্য করতে হবে তো। ওকে, তুমি যাও,
আমি ফ্রেশ হয়ে আসি। ওকে বাবু মা। একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে চলে গেল নিচে। আমি ফ্রেশ হয়ে বসলাম টিভি দেখতে, কিন্তু আমার কি হচ্ছে, টিভিতে মনই বসছে না। মন আমার পড়ে আছে বউয়ের কাছে। এখন মন যাচ্ছে বউয়ের সাথে রোম্যান্স করতে, বউকে জ্বালাতে, কিন্তু বউ আমার কই। তাই টিভি বন্ধ করে দিয়ে বউটাকে খুঁজতে লাগলাম। আমার রুমের সামনে গিয়ে দেখি আম্মু ওই শীতের মধ্যে কম্বল জড়িয়ে বসে বসে টিভি দেখছে। তার মানে বউ আমার রান্নাঘরে একা। উরি বাস, এটাই চান্স, মিস করা যাবে না। দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। এদিকে আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই তুমি এখানে কেন? আসলাম। কেন আসলা? বউকে ছাড়া থাকতে পারছিলাম না। আর তাছাড়া বউ আমার এত কষ্ট করে একা একা রান্না করছে, আর আমি সাহায্য করব না? আফিয়ার মুখের উপর এসে পড়া অবাধ্য চুলগুলো ওর কানের নিচে গুঁজে দিয়ে, তা তো দেখতেই পাচ্ছি। কি রকমের সাহায্য করছো? ও এরকম সাহায্য কেউ কাউকে করে বলো? আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, লাগছে তো। লাগুক। তুমি এমন করে জড়িয়ে ধরে বসে থাকলে কাজ করব কি করে? তার জন্যই তো আসলাম, বউকে আমার সাহায্য করতে। বুঝো না পাগলি? তাই? তা এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? ছিল আমার মধ্যেই, তবে প্রকাশ করিনি। কেন করনি? ওই যে তোমার দেমাগ, তোমার ভাঙতে যে একটু দেরি হলো তাই। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? তা তো দিছই, তবে এখন যে সব কষ্ট আদর দিয়ে মেটাতে হবে। সরি কলিজা, তখন আমি তোমার ভালোবাসা বুঝতেই পারিনি। এখন বুঝতে পারছি যে আমাকে তুমি ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না। পাগলি, তা আমি জানি। তুমি এখন সরি বলো। সরি। কেন সরি বলতে বললাম জানতে চাইবে না? না, কেন? আমার জান পাখিটা শুধু আমাকে সরি বলতে বলেছে, আর আমাকে কি তার জন্য কারণ জানতে হবে? তোমার কথায় আমি জীবনও বাজি রাখতে পারবো, তবে একটা বারও জিজ্ঞেস করবো না যে কেন করতে বললে এসব। পাগল একটা। তোমরাই তো পাগল। আমারই তো, অন্য কারো হতে দিলে তো। তোমার ভাগ কেউ নিতে পারবে না। আফিয়াকে জড়িয়ে ধরে ওর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম। তখনই নাকে কি জানি পোড়ার গন্ধ আসছে। এই পাগলি, পোড়ার গন্ধ আসছে কিসে? এই রে। দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছন ঘুরে দেখে যে তরকারি পুড়ে যাচ্ছে। তরকারিটা দ্রুত নামিয়ে আমার দিকে রাগি চোখে তাকালো। এই রে, রেগে গেছে। মামুদ বাঁচতে চাইলে দৌড়া এখান থেকে। তোমার জন্য সব তরকারি পুড়ে একাকার। ধমক দিয়ে বলল। আমি ধমক খেয়ে ওখান থেকে দৌড়ে ফুস। কুত্তা, এখন আবার আমাকে রান্না করতে হবে, ভালো লাগে না। এগুলো বলছে আমি আসার সময় শুনে আসলাম। আস্তে আস্তে বাইরে চলে আসলাম। বাইরে এসে নিলয় সিয়াম ওদেরকে আসতে বললাম। ওরা আসার পরে, কিরে বন্ধু, কেমন আছিস? হেব্বি আছি মামা। কিরে, আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? শালা বুঝছিস না কেন? বুঝতে পারছি। দূর শালারা, এত কথা না বলে চা অর্ডার দে। তারপরে চা অর্ডার দেওয়া হলো। চা খাচ্ছি আর ওদের সাথে নানান বিষয় নিয়ে কথা বলছি। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। বের করে দেখি আননোন নাম্বার। হ্যালো। তুমি কোথায়? বুঝলাম আফিয়া ফোন দিয়েছে, তাও বললাম কে আপনি? এই ফাজিল, মজা না করে বাসায় আসো তাড়াতাড়ি। কে আপনি আর বাসে আসবো মানে? এই তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? ওই আমি আফিয়া। এখন চিনেছো? না তো। ওই, রাগাবে না। আফিয়া? কোন আফিয়া? ওই কুত্তা, তুই কয়টা আফিয়ারে চিনিস? অনেকগুলারে, কিন্তু আপনি কোনটা? আজ বাসায় আই, তোর খবর আছে। আজও পাবলিক তো আপনি। কে আপনি বলবেন না? ফোন কেটে দিব। আরে আমি আফিয়া, তোমার বউ। বউ? আমি বিয়ে করলাম কবে? বউ আইলো কোথা থেকে? তুই বাসায় আই, আজ তোরে খুন করে ফেলবো। চিৎকার করে কথাটা বললো। হয়তো অনেক রেগে গেছে। না, আর রাগানো যাবে না, বোম ফেটে যাবে। ওগো, এত রাতে রাগও কেন? আমি তো মজা করছিলাম। তোর মজা করা আজ ছোটা বউ, আগে বাসায় আই তুই। ফোন কেটে দিল। না, বাসায় আজ গেলে যে কি না হয় আল্লাহ জানে। কিরে, কি হলো? ওঠ ওঠ, বাসায় যেতে হবে। কেন? আমি মার খেলে কি তোরা ঠেকাবি? শালা না রাগালেই তো পারতিস। অনেক রেগে গেছে। বাসায় যাই আমি। ওকে যা বন্ধু, হাসপাতালে নেওয়া লাগলে কল দিস। আর আমি, তোরা বন্ধু না আমার শত্রু। সে তুই যাই বলিস। তারপরে ওখান থেকে বাসায় চলে আসলাম।
ওদেরকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আম্মু আফিয়া কই? রুমে আছে, যা খাবার টেবিলে নিয়ে যা। যাচ্ছি। রুমে ঢুকতে ঢুকতে বউ, ও বউ, আমাকে দেখা মাত্রই দ্রুত আমার কাছে এসে আমার কান ধরলো। উফ, কি করছো, লাগছে তো। তা তুই আমাকে চিনিস না তাই না? এই বলে কিলঘুষি যা পারছে মারছে। অবস্থা ব্যক্তিক দেখে ঝাপটে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। তারপরে বুকের মধ্যে ঘুষি মারছে। মারা শেষ হলে এবার খাবার খেতে চলো মহারানী। চলো। তারপরে খাবার শেষ করলাম। তুমি কি কলেজে যাবে না? যাবো তো। আমিও যাব, কেন? তোমার সাথে থাকবো বলে। তাহলে তুমি থানায় যাবে না? না, আজকে তোমার সাথে ঘুরবো, তোমার সাথে থাকবো সারাদিন। হেমা, তাই নাকি? আমি রেডি হচ্ছি। যথাজ্ঞা মহারানী। তারপরে আফিয়া রেডি হতে চলে গেল। আমিও রেডি হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে আসলে ওকে নিয়ে বের হলাম। কলেজ গিয়ে নিলয় সিয়াম ওদের কাছে গেলাম। ওই আমি যেটা দেখতাছি তোরাও কি সেটা দেখতেছিস? এটাই তো। কি ব্যাপার, আজকে পুলিশ ভাবি আমাদের ক্যাম্পাসে, ভাবা যায়? আরে কি যে বলো না। কি ভাবি, কুচকুচ কালা হে, স্বামীর প্রতি এত ভালোবাসা? আফিয়া লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকোলো। ওই তোরা থামবি? ওকে বড় ভাই, চুপ। তারপরে সবাই নানান বিষয় নিয়ে কথা বলছি আর হাসাহাসি করছি। এখন আমি মরেও শান্তি পাবো। সামনে তাকিয়ে দেখে জুনিয়র 3টা আপু আমাকে ডাকছে। বলো, কি বলবে? ওকে। তারপরে ওদের সাথে এক সাইডে চলে গেলাম। আমি ওদের সাথে চলে যাওয়াতে তো আফিয়া রেগে ফায়ার। জি, কি বলবা বলো? তো ভাইয়া একটু এদিকে আসবেন? নিশ্চিন্তে বলে ফেলো। আসলে ভাইয়া কি আমি ওদের সাথে কিছুটা দূরে গিয়ে কথা বলছি। এসব দেখে আফিয়া পারমাণবিক বোমায় পরিণত হয়েছে। আসলে আমার মনেই নাই যে বউ আমার সাথে আছে আজকে। আফিয়ার রাগ, আরিফ ওরা বুঝতে পেরে ভাবি মাহমুদ কিন্তু মেয়েটিকে আদৌ চিনে না। এদিকে মানে কি বলছো এসব? আমি তো বলদার মতো দাঁড়িয়ে আছি। এটা রাখুন, আর এটার উপর মেয়েটি একটু চিরকুট আমার হাতে দিয়ে গেল। আমি ভাবতেই পারি নাই যে মেয়েটি আমাকে প্রপোজ করবে। ওদিকে মেয়েটি আমাকে চিরকুট দিয়েছে দেখে বউ আমার রাগে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে আছি। চিনে না, জানে না, তার সম্বন্ধে, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানে না, এসেই প্রপোজ করে দিল। এদের কাছে ভালোবাসাটা যেন এক পুতুল খেলা। একটু ভালো লেগে গেলেই হয়ে গেল। যাই হোক, আমি ওখান থেকে পেছন ফিরে বন্ধুদের কাছে আসতে গেলে আমার চোখ যায় আফিয়ার চোখের দিকে। দেখি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই খাইছে রে, আমার তো মনে ছিল না বউ আমার সাথেই। এখন কি করব? নিশ্চয়ই আজ কপালে খারাপই আছে। ভয়ে একটা শুকনো ঢোক গেলে ওদের কাছে গিয়ে আফিয়ার সামনে দাঁড়ালাম। বাবু, আমি সত্যিও মেয়েটাকে চিনি না। কোনো কথা না বলে রাগে চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবে। ওগো, এমন করে তাকিয়ে আছো কেন? আমার ভয় করে তো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। দ্রুত আমার হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কলেজে সে সব করিস তুই, তাই না? আজ বাসায় চল, তোর মজা দেখাবো। আমি সত্যি মেয়েটাকে চিনি না। কি বললি? চিনিস না তুই? যদি তুই না চিনিস তাহলে সোজা এসে লাভ লেটার দিয়ে যা। আমাকে গাঁথি পাইছিস? আমি চুপ একদম। কলেজ ক্যাম্পাসে দেখেছি। প্রিয় মাহমুদ, তোমাকে যখন প্রথম কলেজ ক্যাম্পাসে দেখি তখনই তোমার প্রেমে পড়ে যাই। তারপর থেকে তোমার পিছু করতে থাকি, তবে তোমাকে বুঝতে দেয় নাই। কিন্তু যখন তোমাকে অনেকদিন যাবৎ কলেজে আসতে দেখি নাই, তখন আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। বাবা, পাগলের মতো খুঁজেছে শুধুমাত্র একটি কথা বলতে, আর সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না। কুত্তা, আমাকে দেখি কলেজে সে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা? না বাবু, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। শয়তান, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। রেগে বলতেছে কথাগুলো, তবে চোখের কোণে বিন্দু বিন্দু পানি। শোনা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝেছি আজ। শোনা, লাগছে তো। লাগো, তুই আগে বাসায় চল। কানটা ছেড়ে দাও, যাচ্ছি তো। কুত্তা, কলেজে এসে প্রেম করার মজা অনেক, তাই না? আজকে তোর মজা মেটাবো আমি। কে শোনে কার কথা? কান ধরে টানতে টানতে আমাকে ওখান থেকে বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে, আম্মু তুমি কই, আমার বাঁচাও। কেন, কি হয়েছে? আম্মু, আপনি কোনো কথা বলবেন না। শয়তানটা আমাকে রেখে কলেজে গিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে। আজকে তার ঝাল মেটাবো। কি? তাহলে নিয়ে যা, গিয়ে ঝাল মেটা।
আম্মু তুমি কি আমার আম্মু না অন্য কিছু? আফিয়া ওখান থেকে কান ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে দরজা বন্ধ করে আমাকে ছেড়ে দিল। আমাকে ছেড়ে দিয়ে কি জানি খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে একটা লাঠি নিয়ে আসলো, আর লাঠিটা পুলিশদের লাঠি। লাঠি দেখে আমি দৌড়ে গিয়ে বউয়ের পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই শয়তান ছাড় আমাকে। বাবু শান্ত হও না। তোকে না মেরে আমি শান্ত হবে না। মারার আগে একটি বার তো আমার কথাগুলো শোনো। এখানে আমার কোনো দোষ নাই। ছাড় তুই আমাকে। প্লিজ শোনা, একটি বার তো আমার কথা শোনো। বল কি বলবি? তুমি একটা জিনিস খেয়াল করো, ওই চিরকুটটাতে কি আমার কোনো কাণ্ড লেখা আছে? যা লেখা সব মেয়েটার মনের ভাব। বিশ্বাস করো, ওই মেয়েটার সাথে আমার কথা হবার তো দূরের কথা, কখনো দেখাও হয় নাই। আর আজকে হঠাৎ করে মেয়েটি আমাকে প্রপোজ করে বসলো। তাহলে তুমি বলো এখানে আমার দোষটা কোথায়? কিছুক্ষণ ভাবতে লাগলো। ভেবে দেখো আমার দোষ কোথায়। তাহলে মেয়েটা যখন তোকে প্রপোজ করছিল তখন না করলি না কেন? আমি তো তখন মেয়েটির কাণ্ড দেখে অবাক হয়ে গেছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তবে কালকে গিয়ে না বলে দিব। মনে থাকে যেন। 220% মনে থাকবে। না, তোকে নিয়ে বিশ্বাস নেই। আমিও তোর সাথে কালকে কলেজে যাব, দেখবো তুই কি করিস। তোমাকে যেতে হবে না, আমি না করে দিব মানে। বেশি বুঝবি না, রাগ কিন্তু এখনো কমে নাই। ওকে যেও। চলো এখন খাবার খাবো। তুমি গিয়ে খাও, আমি খাবো না। অভিমান করে বললাম। যদি একবার আদর করে বলে ওকে রাগ করো না। ওকে তুমি থাকো, আমি গিয়ে খেয়ে আসি। হ্যাঁ না হ্যাঁ। এই বলে চলে গেল। আল্লাহ, এ আমি কাকে বিয়ে করেছি যে কিনা তার স্বামীকে রেখে একাই খেতে যায়? ভাব দেখাতে গিয়ে এখন কপাল থেকে খাবারটা উধাও হয়ে গেল। এদিকে পেটের মধ্যে মনে হয় ইঁদুরের গোডাউন সহ দৌড়ের প্রতিযোগিতা করছে। যাই হোক, খিদা পেট নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে বউ আমার খেয়ে এসে শুয়ে পড়লো। আমি অন্যদিকে মুখ করে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নেই। ঘুম ভাঙলো বিকেল 5টায়। ঘুম থেকে উঠে দেখি আফিয়া পাশে নাই। এত রাগ কেন মেটার বুঝি না। ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপছি, কিন্তু এখনও কেউ আসলো না জিজ্ঞেস করতে আমি খাবো কিনা। এগে সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ না কেউ সে জোর করে বলবে খাবার খেতে ততক্ষণে খাবো না। সন্ধ্যা 8টার পরে আফিয়া রুমে আসলো। যাই হোক, অবশেষে কুত্তিকে দেখা গেল। ওই এসে খাবার খেয়ে যাও। বলার ধরন দেখে রাগ হলো। না খাবো না, যাও তো। ওকে। এটা কি হলো, একবারও জোর করলো না। রাগের বশত তো বলে দিয়েছি খাবো না, কিন্তু সেই সকালে নাস্তা করছিলাম, তারপরে তো কিছুই খাইনি। জেদ করে আবার শুয়ে পড়লাম। তবে এবার বিছানার এপাশ থেকে ওপাশ করছি, শালার ঘুম আসছে না। রাত তখন 9টা। কেউ একজন আমার রুমে আসলো। কে আর আসবে আফিয়া ছাড়া? আমি ওদিকে না ঘুরে স্থির হয়ে শুয়ে রইলাম। আর আফিয়া সোজা আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, এই পাগল, উঠো না, খাবার খেয়ে নাও। কি হয়েছে, ডাকতেছো কেন? খাবার খেয়ে নাও না। খাবো না, যাও এখান থেকে। বড্ড অভিমান করেছে আমার বাবুটা। কিসের অভিমান? কোনো অভিমান নাই কারো উপরে। পাগল একটা। চলো খাবার খাবে। বললাম না খাবো না, তারপরেও জোর করতেছো কেন? তাহলে কি আজকে সারা রাত না খেয়ে থাকবে? খাবো না, তাতে তোমার কি? ওকে। এটা বলে এসে পাশে শুয়ে ঘুমিয়ে গেল। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে আম্মু এসে দরজার ওপাশ থেকে ডাকতে লাগলো। গিয়ে দরজা খুলে দিয়ে, কি হয়েছে, ডাকতেছো কেন? খাবার খাচ্ছিস না কেন? ইচ্ছে নাই তাই খাই নাই। তুই খাস না বলে মেয়েটাও সারাদিন কিছু খায় নাই। কি? ও খায় নাই এখনো কিছু? না, দুপুরে ডাকলাম, গিয়ে বললাম খাবে আয়, এখনো বলতে খাবে না। বুঝতে পারছি। আচ্ছা তুমি কি আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো। তোদের যে কি হয় আমি তা বুঝি না। একটু পরে আম্মু খাবার নিয়ে আসলো। দরজা লাগিয়ে আফিয়ার পাশে গেলাম। তারপর আমি আফিয়ার মুখ বরাবর শুয়ে পড়লাম। এখনও যে ঘুমায়নি সেটা ভালো করে বোঝা যাচ্ছে। চোখ বুজে শুয়ে আছে। ওর কপাল আসা চুলগুলো ঠিক করে দিয়ে, ওগো কি? চলো খাবার খাবো। সরো, আমি খাবো না। আমার বউ না খেয়ে থাকবে সেটা কি করে হয়? পাজি, সারাদিন না খেয়েছিলে কেন? আমার বরটাকে রেখে আমি খাবো কি করে? ও মা তাই? আচ্ছা চলো, অনেক মজা করে এখন খাবো। এ বলে আফিয়াকে কোলে তুলে নিলাম। আই আই, কি করছো? পড়ে যাবো তো। আমার এই হাতের প্রতি তোমার বিশ্বাস নেই? নিজের থেকেও বেশি বিশ্বাস আছে। তো তো কিছু না, আমি জানি আমার পাগলটা থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তাই গো বউ। হ্যাঁ গো বর। তারপরে ওখানে খাবারের সামনে বসালাম। না এবার খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। কেন, তোমার কি হাত কেটেছে? কেন? হাত কাটলেই খাইয়ে দিতে হবে, নাইলে দেবে না? যখন হাত কাটে তখনই তো অন্য কেউ খাইয়ে দেয়। ওকে ওয়েট। এই বলে টেবিলে থাকা ছুরিটা নিয়ে হাত কাটতে যাবে তখন, হ্যাঁ কি করতেছো? হাত কাটছি। পাগল হয়ে গেলে নাকি? কেন পাগল হবো কেন? তুমিই তো বললা হাত না কাটলে খাইয়ে দেবে না। তাই বলে এখন ইচ্ছাকৃতভাবে কাটবে?
হুম, তোমার হাতে খাওয়ার জন্য এইটুকু কটা যেতেই পারে। উফ, তুমিও না। আচ্ছা আসো, খাইয়ে দিচ্ছি। দাও। হা। তারপরে পাগলিটাকে খাইয়ে দিতে লাগলাম, আফিয়াও আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে যখন বিছানায় গিয়ে শুয়ে আফিয়াকে জড়িয়ে ধরতে যাব, একদম আমাকে ধরবে না। আমি অপ্রস্তুত থাকায় লাফ দিয়ে উঠে বসলাম। কিন্তু কেন? ধরবে না তো ধরবে না। যতক্ষণ পর্যন্ত না ওই মেয়েটাকে না করছো তত দিনে আমাকে জড়িয়ে ধরবে না। ওকে তো আমি কালকেই না করে দেব, এখন তো একটু জড়িয়ে ধরে ঘুমোতে দাও। একদমই হবে না, ধরবে না। আগে ওকে না করো, তারপরে জড়িয়ে ধরো। কিন্তু আমার যে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। আর যে শীত পড়েছে, আসো না। তাতে আমার কি, ওভাবেই ঘুমাও। এই বলে একটা ডেভিল হাসি দিয়ে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়লো। আমার হয়েছে জ্বালা, কি করি এখন? বউকে জড়িয়ে না ধরলে তো ঘুম আসবে না, তাও আজকে যে শীত পড়েছে। কি করি? ও হ্যাঁ, পাইছি। দাও বাচ্চাদন, দেখাচ্ছি মজা। আস্তে করে বিছানা থেকে উঠে গিয়ে সোফা থেকে কোল বালিশটা নিয়ে এসে ওটাকে কম্বলের নিচে ঢুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, কত শান্তি আমার শোনাবো। ওই কি বলছো? ডিস্টার্ব করো না তো, দেখো না আমি আমার বউকে নিয়ে শুয়ে আছি। কার কথা বলছো? এই যে কোল বালিশটা, এটা আমার জান। তা যাই করো না কেন, আজকে ওটা নিয়েই ঘুমাও। বলে অন্যদিকে আবার ঘুরে গেল। কি ব্যাপার, কোনো রিয়াক্ট করলো না কেন? আর একটু বাজিয়ে দেখি। আমার লক্ষ্মী বউ, এটাকে দিয়ে আমি আমার ব্যাচেলার জীবন কাটিয়েছি। সকল ব্যাচেলারদের বউই কোলবালিশ। কুত্তা আমাকে এমন করে কখনো জড়িয়ে ধরে নাই। তাহলে মলমে কাজ হচ্ছে। তোকে কতদিন পরে পেলাম, কত মিস করেছি। কোলবালিশকে কিস করে। বান্দরটা কোনোদিন আমাকে এইভাবে জড়িয়ে ধরে কিস করে নাই। আমি তো মনে মনে সেই লেভেলে হাসা আসছি। কি আরাম। যাক, আজকে শান্তিতে একটা ঘুম হবে। আমি ঘুমের নাটক করে চোখ বুজে রইলাম। কিছুক্ষণ কি জানি বিড়বিড় করে বিদ্যুতের গতিতে আমার দিকে ঘুরে আমাকে টানতে লাগলো। এই শয়তান উঠ, উঠ বলছি। কি হলো তোমার? আমার কোলবালিশ ধরে টানছো কেন? কুত্তা তুই আমাকে ছাড়া কোল বালিশ জড়িয়ে ধরেছিস কেন? কই, আমাকে তো কখনো এমন করে জড়িয়ে ধরিস নাই। তুমি তো ধরতে দিচ্ছ না। না, দেব না। আর কোল বালিশও দেব না। এই কোলবালিশটা দিয়ে দাও, ওকে ছাড়া আমার ঘুম হবে না। না, দেব না। কেন দিবে না? এমনি। ওহো, বুঝছি, তোমার জলে। আমার চলে। জ্বলবো না কেন? কখনো তো আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরিস নাই তুই। মা, তাই বুঝি? আচ্ছা আসো, আজকে ধরবো। এই বলে ওর হাত ধরে টান দিয়ে সোজা বুকে এনে জড়িয়ে ধরলাম খুব শক্ত করে। উফ, ছাড়ো তো, একদম ধরবে না আমায়। ধরবই তো বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। লাগছে তো। ওকে, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরি। কেন? কারণ কোলবালিশকে যতই শক্ত করে ধরি না কেন, ও বাধা দিবে না তোমার মতো। যত শক্ত করে পারিস ধর। বাধা দিয়েছে কি? সত্যি নাকি? হুম। কি আরাম। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই সময় তো বললো ধরতে দিবে না জড়িয়ে, এখন দিলা কেন? যাই হোক, ওকে অমন করে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো খুব সকালে, তা আবার আফিয়ার কণ্ঠে। উঠে দেখি আফিয়া ফ্লোরে বসে জানি কি করছে, আর একা একাই বক বক করছে। আমি ভালো করে মাথা উপরে তুললাম। তুই আমার স্বামীর ভালোবাসায় ভাগ বসাস তাই না? দেখ আজকে তোর কি অবস্থা করি। এই বলে আফিয়া কোলবালিশটাকে বটির উপরে ধরে 2 ভাগ করে ফেললো। আমি তো অবাক ওর কাণ্ড দেখে। আমার স্বামীর বুকে আমি ছাড়া আর কেউ যাবে না, এমনকি তুইও যেতে পারবি না। আমি একটু ন্যাকামো করার জন্য বললাম, বউ, তুমি আমার ছোট বউটাকে কি করলা? এখন কে আমাকে এত এত আদর করবে? কেন, তোর কি আমাকে চোখে পড়ে না? শয়তান। তারপরে তুমি এমনটা করতে পারলে? ঠিক করেছি, এখন দেখবো তুই কাকে জড়িয়ে ধরে ঘুমাস। কাকে আবার? তোমাকে ধরবো? মনে থাকে যেন। এই না হেসে রেডি হয়ে নাও। কেন? কেন মানে? কলেজে যাবে না? কলেজে আমি যাব, তুমি কেন যাবে? কুত্তা, তুই ওই মেয়েটাকে না করিস না, ওর সাথে টাঙ্কি মারিস, তা দেখতে হবে না? ওরে বাস, তোমার দেখি মনেও আছে। থাকবে না আবার। যাও, গিয়ে রেডি হয়ে নাও। তোমার যেতে হবে না, আমি না করে দেবনি। তুই হলো বড় হারামি। তোকে বিশ্বাস নাই, তুই না করবি না, বরং আরো প্রেমের প্রস্তাব দিবি, তা আমি জানি। এত অবিশ্বাস আমার প্রতি? ঢং করবি না, যা গিয়ে রেডি হয়ে নে। ওকে, যাচ্ছি। তারপরে আমি আর আফিয়া রেডি হয়ে কলেজ চলে আসলাম।
এরকমেরই খুনসুটিময় ভালোবাসা দিয়ে ভালোই চলছিল দিনগুলি। একদিন রাতে আমি শুয়ে আছি আর আফিয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এই শুনছো? বলো। বলছিলাম যে আমাদের মেয়ের নাম কি রাখবো? তোমাকে কে বললো যে আমাদের মেয়ে হবে? কেউ বলে নাই, তবে আমার মন বলছে। না, মেয়ে হবে না, ছেলে হবে। কেন, মেয়ে হলে কি সমস্যা? মেয়ে হলে যে আমার ভালোবাসায় ভাগ বসাবে। আরে পাগলি, নিজের মেয়ের সাথে কি কেউ হিংসে করে? কেউ না করলেও আমি করি। তোমার ভালোবাসা শুধু আমার জন্য, তাই ছেলে হবে। পাগলি, আচ্ছা আল্লাহ যা দিবে তা নিয়ে খুশি। হুম। ওদিকে আফিয়ার ডেলিভারির সময়ও প্রায় ঘনিয়ে আসছিল, মাত্র 4-5 দিন বাকি। তবে আফিয়াকে যতটা সম্ভব সেফটিতে রাখি। এখন আমি রাতে তেমন আগের মতো ঘুমাই না। বলা যায় না কখন কি হয়ে যায়। দিনে হলে একটা ব্যাপার, আর রাতে কোনো প্রবলেম হলে আর এক ব্যাপার। আজকে রাতেও প্রতিদিনকার মতো আমার সাথে বকবক করে আমার বুকেই ঘুমিয়ে গেছে। আমিও পরম যত্নে ওকে আগলে ধরে শুয়ে আছি। তবে সেটা আর বেশিক্ষণ থাকা হলো না। রাত তখন 2টা কি 3টা। তখন আফিয়ার ব্যথায় জোরে চিৎকার দিয়ে উঠল। আমি মাত্র একটু চোখ বুজেছিলাম, ওর চিৎকার শুনে হকচকে উঠলাম। উঠে দেখি আফিয়া ব্যথায় কোঁকড়াচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি আম্মুকে জোরে ডাক দিলাম। আম্মুর ডাক শুনে মুহূর্তেই রুমের দরজার কাছে এসে গেল। বাবা, কি হয়েছে? চিৎকার করিস কেন? আফিয়া, কিছু হয়নি তো? আমি দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু ভিতরে এসে দেখলো যে আফিয়া বারবার খিঁচুনি দিচ্ছে। আম্মু, আমি ওকে নিয়ে হাসপাতালে দিকে যাচ্ছি, তুমি এদিকটা গুছিয়ে চলে এসো বলে আম্মুর কথার উত্তরের অপেক্ষা না করে আফিয়াকে কোলে তুলে দৌড়ে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করলাম। ওদিকে আম্মু আরিফকে কল দিল। ওর বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা। কয়েকবার রিং হতেই আরিফ ফোন ধরলো। আসসালামু আলাইকুম আন্টি। এত রাতে কল দিলেন, কিছু হয়েছে? বাবা, তুমি কই? আন্টি, আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আপনি অস্থির হচ্ছেন কেন আন্টি? কি হয়েছে বলুন। বাবা, আফিয়া অসুস্থ হয়ে পড়েছে। মাহমুদ ওকে কোলে নিয়ে হসপিটালে গেছে। এখন মনে হয় না কোনো গাড়ি পাবে। তুমি একটা ব্যবস্থা করো। আন্টি, আপনি শান্ত হন, আমরা তো আছি, একটা ব্যবস্থা করতেছি। আরিফ ফোন কেটে দিয়ে নীলয় ওদের সবাইকে কল দিল। সিয়ামের প্রতিবেশীর একটা মাইক্রো বাস আছে, ওটা নিয়েও রওনা দিয়েছে। সবাইকে পথ থেকে তুলে কিছু দূর যেতেই দেখি আমি দৌড়াচ্ছি আফিয়াকে কোলে নিয়ে। আমার সামনে ওরা গাড়ি থামিয়ে গাড়িতে তুললো। তারপরে যত দ্রুত সম্ভব চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। অন্যদিকে আফিয়া সেই বাসা দিয়ে নামার সময় অজ্ঞান হয়ে গেছে। আমি আফিয়াকে বুকে জড়িয়ে ধরে কান্না করছি। পাশে বসে থাকা নিলয় ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পরে হাসপাতালে পৌঁছে গেলাম। দ্রুত আফিয়াকে এমার্জেন্সিতে নেওয়া হলো। নিয়ে অক্সিজেন লাগিয়ে ডক্টরও ভিতরে গেছে। একটু পরে ডক্টর বের হয়ে আসলো। আমি দৌড়ে আগে ডক্টরের কাছে গেলাম, সাথে সবাই ছিল। ডক্টর, আমার স্ত্রীর কী অবস্থা? দেখুন, আপনার স্ত্রী এখন আগের থেকে ভালো আছে। আমরা কালকে সকালে সিজার করব। না হলে ডেলিভারি সমস্যা হতে পারে। ও সাথে বাচ্চা, মা, এর যে কোনো একজনের জীবন শঙ্কা থাকতে পারে। আপনার টাকা জমা দিন। আচ্ছা। তারপরে হাসপাতালের এজেন্সিতে টাকা পেইড করে দিলাম। পরের দিন সকাল 6টায় অপারেশন। রাতে আফিয়াকে ঘুমের ওষুধ দেয়, রাতে আর ঘুম ভাঙে না। আম্মু ছিল ওর পাশে, আমি বাইরে ছিলাম। নীলে ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। যেতে চাচ্ছিল না, তারপরেও জোর করে পাঠিয়ে দিলাম। আমাকে সাবধানে থাকতে বলে সকালে আসবে বলে বিদায় দিয়ে গেল। পরের দিন সকালে আফিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। পাগলি যাওয়ার সময় অনেক কান্না করছিল। আমার হাত তো ছাড়তেই চাচ্ছিল না। প্রায় ঘন্টাখানেক পরে ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর, কি অবস্থা? আপনি এত চিন্তা করবেন না তো, আপনি একটা মেয়ে সন্তানের বাবা হয়েছেন। কি সত্যি বলছেন? আমার মেয়ে হয়েছে? আপনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। যান গিয়ে মিষ্টি আনেন। একটু পরে নিলয়রা হাজির। ওরা আসতেই ডক্টরের মুখ থেকে শুনলো খবরটি। ডক্টর, সত্যি বলছেন? হুম। মামা, আজকে আমার মিলে মামা আজকে আমরা মিলে পুরো হসপিটালে মিষ্টি খাওয়াবো। সকল খরচ আমাদের, আর ধন্যবাদ তোকে মাহমুদ আমাদের আঙ্কেল বানানোর জন্য। ওই তাহলে আমি আর নিলয় গেলাম মিষ্টি আনতে। ওই শোন, কে শোনে কার কথা? হারামিগুলো আমার মেয়ে হয়েছে শুনে আমার থেকেও মনে হচ্ছে বেশি খুশি হয়েছে। হবেই না কেন? বন্ধুগুলো এক একটা হীরার টুকরা, শুধু বন্ধু না, এক একটা ভাই। ডক্টর, আমার স্ত্রী এখন কেমন আছে? মা, মেয়ে দুজনেই সুস্থ আছে। যান গিয়ে দেখা করুন। থ্যাঙ্কস ডক্টর। তারপর আমি দ্রুত ভেতরে চলে গেলাম। আফিয়ার কাছে গিয়ে
এই যে আমার ফুলপরি, আমাকে তো একটা রাজকন্যা এনে দিলে। ভুল করে চলে এসেছে, রাজকুমার আসার কথা ছিল। আরে আরে, তুমি কি রাগ করছো? রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসে ভয় হচ্ছে? দেখা গেল তুমি তোমার মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে, আমার প্রতি না জানিয়ে তোমার ভালোবাসা কমে যায়। আরে পাগলি, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিনও কমবে না, বরং আরও বাড়বে। এখন বলো তো, আমার মামনিটা কোথায়? আমি আপিয়ার অপর পাশে তাকিয়ে দেখে আমার পিচ্ছি মামনিটা শুয়ে আছে আর হাত পা নাড়াচাড়া করছে, একদম মায়ের মতো হয়েছে। 5 দিন পরে আফিয়াকে বাসায় নেওয়া হলো, আর এভাবেই চলতে লাগলো দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। রিপিট। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।